আমার নেক্সট পয়েন্ট হলো সুপার পাওয়ার্স রাইজ অ্যান্ড ডিক্লাইন প্যাটার্ন। আমি কিছু বই পড়েছি, তারপরে কিছু হিস্টোরিক্যাল প্যাটার্ন বা কিছু ডেটা জোগাড় করার চেষ্টা করেছি। তাতে করে আমার যা ফাইন্ডিংস, বা শুধু ফাইন্ডিংস মানে শুধু আমার ফাইন্ডিংস বলছি না, তার সাথে আমি যে আহ, অনেক আর্টিকেল পড়েছি বা যে বই পড়েছি, তাতে অনেক বড় বড় মানুষ যে কথাটা বলছে সেটা হচ্ছে যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যখন একটা বড় পাওয়ার রাইজ করে, তার ডিক্লাইন এবং তার ডিক্লাইন মানে সে ডিক্লাইন করে, তার একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। প্যাটার্নটা তিনটে পয়েন্ট দিয়ে আমি বোঝাবো, তিনটে পয়েন্ট নোট করা গেছে। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট ট্রেড ব্যালেন্স। ট্রেড ব্যালেন্স মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। মানে কি? মানে আমি যত টাকার এক্সপোর্ট করছি, আমি যদি তার কম টাকার ইম্পোর্ট করি, তার মানে আমি এক্সপোর্ট করে যে পয়সা কামাচ্ছি, আমি তার কম টাকার ইম্পোর্ট করছি, মানে আমি তার কম টাকার জিনিস কিনে কম টাকা খরচ করছি। তার মানে আমার ওভারঅল এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মানে আমার সেখানে একটা পজিটিভ ব্যালেন্স থেকে যাচ্ছে। মানে আমার ইনকাম বেশি হচ্ছে, খরচ কম হচ্ছে। এই যে ডিফারেন্স এক্সপোর্টের ইম্পোর্টের, এটাকেই বলে ট্রেড ব্যালেন্স। কিন্তু যদি এক্সপোর্ট বেশি হয় আর ইম্পোর্ট কম হয়, তাহলে যে পজিটিভ ব্যালেন্সটা থাকছে সেটাকে বলা হয় ট্রেড সারপ্লাস। আর যদি ব্যালেন্সটা নেগেটিভে যায়, মানে যদি ইম্পোর্ট বেশি করছি তার মানে কিনছি বেশি, আমার পয়সা বেশি খরচ হচ্ছে, কিন্তু এক্সপোর্ট কম করছি তার মানে বেচছি কম, তার মানে পয়সা ইনকাম কম হচ্ছে, তার মানে খরচ বেশি ইনকাম কম। এই সিচুয়েশানে আমি তার মানে প্রতি বছর পয়সা লুজ করছি। এই পয়সা লুজ করাটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। তো ট্রেড ডেফিসিটকে আমরা মাইনাসে ডিনোট করি। ট্রেড ব্যালেন্স মাইনাস ট্রেড ব্যালেন্স মানেই হচ্ছে ট্রেড ডেফিসিট, আর পজিটিভ ট্রেড ব্যালেন্স মানে হচ্ছে ট্রেড সারপ্লাস। তো সুপার পাওয়ারের রাইজ অ্যান্ড ডিক্লাইন প্যাটার্নের মধ্যে ট্রেড ব্যালেন্স একটা ইম্পর্টেন্ট মেট্রিক্স। এটা ট্রেড ব্যালেন্সকে স্টাডি করতে গিয়ে দেখা গেছে যে একটা পাওয়ার যখন রাইজিং ফেজে থাকে, তখন তার ট্রেড ব্যালেন্সও পজিটিভ থাকে, তার মানে ট্রেড সারপ্লাস থাকে। তারপরে যখন সে তার টপ স্টেটাস রিচ করে যায় এবং তারপরে সে ডিক্লাইনিং ফেজে যায়, তখন তার ট্রেড ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়, মানে ট্রেড ডেফিসিট তৈরি হয়। এবং খুব অদ্ভুত ব্যাপার যে যখন একটা বড় পাওয়ার একদম টপে পৌঁছানোর পর এই ট্রেড ডেফিসিট শুরু হয়, এখান থেকে আর এই প্রসেসটা রিভার্সাল হয় না। আমি ডাচ এম্পায়ারের কেস স্টাডি দেখেছি, যেখানে তারা পৃথিবীর ওপর রাজত্ব করেছিল, আর পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ছিল 1635 সাল থেকে 1880 সালের সময়। সেই সময় ডাচদের যে ট্রেড ব্যালেন্স, সেটা ঠিক এক্স্যাক্টলি এই প্যাটার্ন ফলো করেছিল। ব্রিটিশ এম্পায়ার, যারা পৃথিবীর সবচেয়ে বড় কলোনিয়াল পাওয়ার ছিল, অ্যারাউন্ড 1780 থেকে বা 1800 সাল থেকে 1945 সাল পর্যন্ত, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, তাদেরও ট্রেড ব্যালেন্সের প্যাটার্ন এক্স্যাক্টলি সেম। ইউএসেরও ট্রেড ব্যালেন্স প্যাটার্ন এক্স্যাক্টলি সেম এখনও পর্যন্ত, এবং এখন তাদের ট্রেড ডেফিসিট সবচেয়ে বেশি। আমি যদি এইখানে একটা ছোট্ট, এগেন এটাও একটা ইউএসের ট্রেজারির গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানের সেখানে এই গ্রাফটা আছে। এই প্যাটার্নটা দেখলে বোঝা যাবে যে 1870 সাল নাগাদ ইউএসএ ট্রেড সারপ্লাস বাড়তে শুরু করে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে খুব বেশি হয়, আবার একটা বিশাল বড় স্পাইক দেখা যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। কিন্তু স্পাইক দেখা যাক না যাক, এটা সবসময় জিরোর বেশি ছিল এই সময়টা, যে সময় ইউএসের রাইজিং ফেজ। তারপরে 1975-80 নাগাদ এটা কমতে শুরু করে, এবং তারপরে কিন্তু এটা কমেই যাচ্ছে, মানে ট্রেড ডেফিসিট বাড়ছে। এখন ইউএসের এই মুহূর্তে 2025 সালে ইউএসের ট্রেড ডেফিসিট হচ্ছে -4% অফ জিডিপি।
এই পুরো ব্যাপারটাকে এই গত 40-45 বছর ধরে যেটা এরমভাবে ডিক্লাইন হচ্ছে, এটাকে কি রিভার্স করা আদৌ সম্ভব? যদি না সম্ভব হয়, তাহলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে ইউএসএও ডিক্লাইনিং ফেজে রয়েছে এবং এখান থেকে সে আর সুপার পাওয়ার স্ট্যাটাস বা সোল সুপার পাওয়ার স্ট্যাটাস ফিরে পাবে না, বা আগের গ্লোরি, মোস্ট ডমিনেন্ট পাওয়ার রেট যে গ্লোরি বা স্ট্যাটাস, সেটা আর ফিরে পাবে না। এরপরের পয়েন্ট, ম্যানুফ্যাকচারিং আউটপুট। ম্যানুফ্যাকচারিং আউটপুট যে কোনো গ্লোবাল পাওয়ারের ক্ষেত্রে, মানে যখন সে রাইজিং ফেজে থাকে তার ম্যানুফ্যাকচারিং আউটপুট বেশি হয়, তারপরে যখন সে টপে পৌঁছায় তখন টপ সবচেয়ে বেশি থাকে, এবং তারপরে যখন সে ডিক্লাইন শুরু হয় তার, তখন ম্যানুফ্যাকচারিং আউটপুট ডিক্লাইন করতে শুরু করে। ইউএসের ম্যানুফ্যাকচারিং আউটপুট এখন কম, যথেষ্ট কম। এটা এখান থেকে বোঝা যাবে। পার্সেন্টেজ অফ জিডিপি যদি আমি 1998 সাল থেকে দেখি, তাহলে ম্যানুফ্যাকচারিং আউটপুট কমছে তো কমছেই। এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি ইউএস ম্যানুফ্যাকচারিং আউটপুট। তো এখানে বিলিয়ন্স অফ ডলার্সে, এবার ডলারের যেহেতু ইনফ্লেশন হয় সেই জন্যে এটা হয়তো দেখে মনে হচ্ছে বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যদি পার্সেন্টেজ অফ জিডিপি দেখি, তাহলে জিডিপি বাড়ছে বাট কমছে ম্যানুফ্যাকচারিং আউটপুট। তার মানে কি, আমি বেশি ইম্পোর্ট করে আমার যে ডেফিসিটটা সেটা পূরণ করার চেষ্টা করছি। সুতরাং এখান থেকেও বোঝা যাচ্ছে যে ইউএস কিন্তু পয়সার দিক থেকে, আর যত ইম্পোর্ট বেশি করবো তত আমার পয়সা খরচ হবে বেশি, আমি কিন্তু পয়সার দিক থেকে দুর্বল হয়ে পড়বো। ইউএস ঠিক সেই পজিশনে আছে এখন। ডেট টু জিডিপি, এটা আর একটা ইন্ডিকেটর যেটা আমাদের হেল্প করে বুঝতে যে একটা পাওয়ার ঠিক কোন ফেজে রয়েছে। তো আমি আইএমএফ থেকে এই ডেটাটা নিয়েছি। এখানে ডাচরা যেহেতু খুবই পুরনো, 1700 থেকে 80 সাল 1630 থেকে 1780 সাল পর্যন্ত, এই সময়ের ডাচ এম্পায়ারের ডেটা আমি আইএমএফ থেকে পাইনি। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মোস্ট রিলায়েবল ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা বা ইকোনমিক্যাল ডেটা এখানে পাওয়া যেতে পারে, ইকোনমিক ডেটা। তো এখানে আমি ডাচ এম্পায়ারের ডেটা পাইনি, সেই জন্য আমি ব্রিটিশ আর আমেরিকান বা ইউএসের ডেটা দেখাচ্ছি শুধু। মজার ব্যাপার হচ্ছে, যখন রাইজিং ফেজে একদম শুরুতে, যখন রাইজ শুরু হয় একটা এম্পায়ারের, তখন দেখা যাচ্ছে তার ডেট টু জিডিপি রেশিও খুব বেশি থাকে। ইউকের ক্ষেত্রে 1800 সাল নাগাদ সুপার পাওয়ার হিসাবে বা স্ট্রংগেস্ট কলোনিয়াল পাওয়ার হিসাবে তার রাইজ শুরু হয়েছিল। এই 1800 সাল নাগাদ তার ইউনাইটেড কিংডমের ডেট ছিল হচ্ছে, বা ডেট টু জিডিপি রেশিও ছিল হচ্ছে 250%, যেটা কিনা সাংঘাতিক রকমের হাই। তারপরে যখন একবার ইউকে এস্টাবলিশ হয়ে গেল স্ট্রংগেস্ট কলোনিয়াল পাওয়ার হিসাবে, তখন ইউকের কোনো চ্যালেঞ্জার ছিল না, ট্রু চ্যালেঞ্জার যে ইউকেকে এক্সটার্নালি চ্যালেঞ্জ করতে পারে, ছিল না। 2, যেহেতু কলোনিয়াল পাওয়ার, ইউকে বাইরে থেকে প্রচুর জিনিসপত্র লুট করে নিজেদের ওয়েলথ বাড়িয়েছে। 3, যেহেতু ইউকের সেই সময় 1800 সালের শুরুর দিকে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, সেই জন্যে তখন ম্যানুফ্যাকচারিং আউটপুট প্রচণ্ড বেশি ছিল ইউকের, এবং সেটার কম্প্যারিজনে অন্য কোনো দেশ ছিল না। এই 3টে কারণ মেজরলি, আমার মনে হয় যে এই 3টে কারণ মেন, যার জন্যে ইউকে কিন্তু নিজের 250% ডেট টু জিডিপি রেশিও কমাতে 50%-এ নিয়ে এসেছিলো, এত ওপর থেকে এত নিচে পর্যন্ত নামাতে পেরেছিল। কিন্তু তারপরে ইকোনমিক্যালি ইউকে দুর্বল হয়ে পড়ে, ইন্টারনালি ইউকে দুর্বল হয়ে পড়ে, এবং তার সাথে এক্সটার্নাল ট্রু চ্যালেঞ্জার জার্মানি বা জাপান, এদের উত্থান শুরু হয়। এরা তখন বেসিক্যালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার জার্মানি, তো জার্মানি তখন সেই জায়গায় চলে এসেছিলো ইউকেকে চ্যালেঞ্জ করার মতো। সেই জন্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, যেখানে ইউকেকে আবার প্রচুর ধার নিতে হয় ওয়ার ফান্ডিংয়ের জন্য, এবং সেইখান থেকে আবার ওর রেট লেভেল বাড়তে শুরু করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউকের ডেট পৌঁছায় আবার 250% অফ জিডিপি। আর তারপর থেকে ডেট ডেফিনেটলি কমেছে, কিন্তু ইউকে কিন্তু আর নিজের আগের যে গ্লোরি, আগের যে স্টেটাস, সেটা ফিরে পায়নি। অদ্ভুতভাবে ইউএসের যখন উত্থান শুরু হয়,
মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন ইউএসেরও ডেট টু জিডিপি রেশিও ছিল 120% অ্যারাউন্ড। এই গ্রাফটা খুলে এই গ্রাফের ওপর, এই লাইনগুলোর ওপর মাউস হভার করলে এখানে এক্স্যাক্ট পার্সেন্টেজ দেখা যাবে। তো এখানে আমি জানি এটা 120%। মজার ব্যাপার হলো আজকের দিনে 1945 সালের পর থেকে আজকের দিনে 80 বছর পর আজকেও কিন্তু ইউএসের ডেট টু জিডিপি রেশিও হচ্ছে অ্যারাউন্ড 120%, বোধহয় স্লাইটলি বেশি 120%-এর থেকে, অ্যারাউন্ড 124%। তো আবার ঠিক সেই জায়গায় পৌঁছে গেছে। এখান থেকে কি আবার ইউএস তার আগের স্টেটাসে ফিরে যেতে পারবে? এটা একটা খুবই খুবই রেলিভেন্ট প্রশ্ন।